মিয়ামি শহরে ট্যাকটিক্যাল নারকোটিক্স টিমের ক্যাপ্টেন জ্যাকি এক বিপর্যস্ত এক তথ্যদাতাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সেই তথ্যদাতা দৃঢ়ভাবে বিশ্বাস করছিল যে কেউ তাকে এবং তার বাড়িটিকে গভীরভাবে নজরদারি করছে। জ্যাকি তাকে আশ্বস্ত করে বলেন যে সে প্রায় নিরাপদেই আছে। জ্যাকি যখন গাড়ি থেকে নেমে হেঁটে এগোচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ একটি গুলিতে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থাতেও জ্যাকি কাউকে একটি বার্তা টাইপ করতে সক্ষম হন। কিন্তু মুহূর্তের মধ্যেই স্কিমাস্ক পরা এক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। জ্যাকির মৃত্যুর পর তার টিমের সদস্য ডিটেকটিভ নুমা, মাইক, লোলো এবং সার্জেন্ট জেডি কে এফবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনে। এদিকে চিফ টম লেফটেন্যান্ট টেনের সঙ্গে কথা বলেন, যিনি জ্যাকির মৃত্যুর পর সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। টম জিজ্ঞেস করেন, ফেডারেল এজেন্সি কি তাকে ক্লিয়ার করেছে? ডেন মাথা নেড়ে বলেন, তারা তার অ্যালিবি মেনে নিয়েছে। টমের পর জানতে চান, জ্যাকি মারা যাওয়ার আগে কি নিয়ে কাজ করছিলেন। ডেন উত্তর দেন, টাকা, অনেক টাকা। তিনি আরও বলেন, ফেডারেলরা জ্যাকির হত্যাকাণ্ডকে গুরুত্ব সহকারে না নেওয়ায় তিনি হতাশ। টম দীর্ঘশ্বাস ফেলে স্বীকার করেন যে পুরো বিভাগটাই ভেঙে পড়ছে, আর পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ ফেডারেলরা নার্কোটিক্স ইউনিট ভেঙে দিতে চায়। অন্য একটি কক্ষে এফবিআই এজেন্ট টেল নুমাকে জিজ্ঞেস করেন, সে আর জ্যাকি কি খুব ঘনিষ্ঠ ছিল এবং জ্যাকির মৃত্যু তাকে প্রভাবিত করেছে কিনা। নুমা মাথা নেড়ে বলেন, তারা খুব কাছের ছিল এবং সংশোধন করে বলেন, এটা কোনো মৃত্যু নয়, এটা খুন। ডেল এরপর টিমের কাজকর্ম নিয়ে প্রশ্ন করেন এবং উল্লেখ করেন যে তাদের কাজ মূলত মাদক ও বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা। তিনি জিজ্ঞেস করেন, এত টাকার সঙ্গে কাজ করতে গিয়ে কখনো স্বার্থের সংঘাত হয় কিনা। টিম এক বাক্যে উত্তর দেয়, না। শেষে এফবিআই সার্জেন্ট জেডিকে জিজ্ঞাসাবাদ করে। জেডি জানতে চান, তারা আসলে কেন এসেছে। ডেল উত্তর দেন, পুলিশদের বদনাম করা ছাড়া তাদের জন্য এটা সবচেয়ে সহজ টাকা উপার্জনের পথ, কারণ শহর পুলিশদের খুব কম বেতন দেয়। জেডি পাল্টা প্রশ্ন করেন, ডেল কি মনে করেন নার্কোটিক্স ইউনিটের কেউ জ্যাকিকে খুন করেছে? ডেল বলেন, আমি তা বলিনি। জেডি তাদের বলেন, আঙুল তোলার বদলে জ্যাকির খুনিকে ধরার দিকে মন দিতে। ডেল বিষয়টি উপেক্ষা করে বলেন যে তিনি ইতিমধ্যেই ডিটেকটিভদের আর সেই লেফটেন্যান্টকে জিজ্ঞাসাবাদ করেছেন যে তোমার পদোন্নতি নিয়েছে। জেডি বলেন, ডেনি সেই পদোন্নতির যোগ্য ছিল। ডেল জিজ্ঞেস করেন, তারা কি বন্ধু? জেডি মাথা নাড়েন। তারপর বলেন, যদি এফবিআই ক্যাট ভেঙে না দিত, তারা এতক্ষণে জ্যাকির খুনিকে খুঁজে পেত। এরপর ডেন টমকে বলেন যে তিনি ও তার দল জ্যাকির খুনিকে খুঁজে বের করতে পারে এবং ওভারটাইম অনুমোদনের অনুরোধ করেন। টম মাথা নেড়ে বলেন, গোপনে তদন্ত করলে ফেডারেলরা আরও সুযোগ পাবে এবং পুরো ইউনিটটাই বন্ধ হয়ে যেতে পারে। কনফারেন্স রুমে ডেল জেডিকে জিজ্ঞেস করেন, সে কি জ্যাকির খুব কাছের ছিল। জেডি কোনো উত্তর না দিলে ডেল ঠাট্টা করে বলে, কি হল? জিভ কাটা গেছে। জেডি রেগে গিয়ে গালি দেয়। ডেল কাঁধ ঝাঁকিয়ে বলে, সবাই জানে জেডি আর জ্যাকি কতটা ঘনিষ্ঠ ছিল। ডেল এরপর জেডির ডাবল শোল্ডার হোলস্টারের দ্বিতীয় বন্দুকটি কার তা জানতে চায়। উত্তরে জেডি তাকে ঘুষি মারে। হাতাহাতি শুরু হলে চিফ টম ডেনকে জিজ্ঞেস করেন কি হচ্ছে। ডেন বলেন, জেডি তার ভাইয়ের সঙ্গে লড়ছে। পরে ডেন মজা করে জেডিকে বলে, ভাইয়ের সঙ্গে কথা কেমন হল? জেডি বলে, ও এখনও একটা। সে যোগ করে, ফেডারেলরা যদি এখানে শুধু তাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তাহলে তারা জ্যাকির খুনিকে ধরার কাছাকাছিও নেই। ডেন বলেন, হয় ফেডারেলরা মনে করছে জ্যাকি দুর্নীতিগ্রস্ত ছিল, নয়তো টিমের কেউ জড়িত। জেডি বলে, সে যদি ফেডারেল হতো, তাহলে কাউকে পানিতে ছুড়ে দিয়ে পরিস্থিতি নাড়িয়ে দিত, লাইনে টান দিত, দেখত কি ভেসে ওঠে। পরে পুরো টিম জিজ্ঞাসাবাদের পর একটু হালকা হয়। তারা ডেলকে নিয়ে হাসিঠাট্টা করে। সবাই হাসে, যতক্ষণ না নুমা প্রশ্ন তোলে, সবাই কেন বারবার টাকার কথা বলছে। মাইক ভাবে, হয়তো এর সঙ্গে সেই স্ট্যাশ হাউস রেইডের গুজব জড়িত। লো আরও বিস্তারিত জানতে চায়। জেডি তখন ব্যাখ্যা করা শুরু করে। তারা জানে যে স্ট্যাশ হাউসগুলোতেই সাধারণত কার্টেলরা তাদের টাকা লুকিয়ে রাখে। আর সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জন ছড়িয়েছে
যে কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ আর ফেডারেল এজেন্ট একসঙ্গে একটি হাইস্ট টিম গড়ে তুলেছে যারা সেই টাকা লুট করছে। এদিকে ড্যান একটি বার্তার দিকে তাকায় যেখানে একটি স্ট্যাশ হাউসের উল্লেখ রয়েছে। সে এক মুহূর্ত থেমে যায়, তারপর নিজের ছেলের একটি ছবির দিকে তাকায়। বাইরে ডিএ এজেন্টরা তাদের সাঁজোয়া গাড়ি নিয়ে স্টেশনের পার্কিং লটে ঢোকে। এজেন্ট নিক্স আর ডিও গাড়ি থেকে নেমে টিমকে অভিবাদন জানায়। তারা দুজনই টিমের ঘনিষ্ঠ বন্ধু। নুমা হঠাৎ গম্ভীর হয়ে যায়। সে তাদের বলে যে তার সন্দেহ ফেডারেলদের আসল উদ্দেশ্য জ্যাকির খুনিকে খোঁজা নয়, বরং টিএনটি ডিভিশনকে ফাঁসানো আর ভেঙে দেওয়া। ডিও মাথা নেড়ে সায় দেয় এবং বলে, ভিক্যাট রক্যাট ভেঙে না দিলে এতক্ষণে গ্রেপ্তার হয়ে যেত। ঠিক সেই সময় ডেন ভবন থেকে বেরিয়ে এসে এজেন্টদের অভিবাদন জানায়, তারপর টিমের দিকে ফিরে বলে যে ক্রাইম স্পার থেকে একটি নতুন তথ্য এসেছে। নাকি হাইয়া এলাকায় একটি বাড়িতে টাকা লুকানো আছে। লোলো বলে, তাদের শিফট প্রায় শেষ, তাহলে কি এর মানে ওভারটাইম? ডেন মাথা নেড়ে বলে, বাজেট কাটছাঁটের কারণে কোনো ওভারটাইম নেই। সে লোলোর কাছে উইলবারকে আনতে বলে টাকা শনাক্তকারী কুকুরটিকে। নুমা ডেনের কাছে এসে জিজ্ঞেস করে, কত টাকার কথা বলা হচ্ছে? ডেন বলে, $2.5 লাখ। সহজ লুট, নুমা নিচু স্বরে বলে। মাইক জিজ্ঞেস করে, তারা কি হাইলিয়া পুলিশ ডিপার্টমেন্টকে জানাবে? ডেন না বলে দেয়, ব্যাখ্যা করে যে তাদের ডিপার্টমেন্ট এখন পুরোপুরি বিশৃঙ্খল। মাইক আবার জোর দিয়ে জিজ্ঞেস করে, তারা আসলে কত টাকা উদ্ধার করার আশা করছে? ডেন উত্তর দেয়, প্রায় $1.5 লাখ। কিছুক্ষণের মধ্যেই 3টি লোকেশনের দিকে রওনা হয়, একটি শান্ত কুলডিস্যাক, চারপাশে সাধারণ ঘরবাড়ি। জেডি ডেনকে জিজ্ঞেস করে, পরিকল্পনা কি? ডেন সোজাসাপটা বলে, আমরা মিথ্যে বলব। টাকা নয়, মাদকের জন্য বাড়িটি তল্লাশির অনুমতি নেব। উইলবার সঙ্গে সঙ্গেই অস্বাভাবিক আচরণ শুরু করে এবং সামনের দরজার কাছে প্রস্রাব করে। লো বলে, সে কখনো উইলবারকে এমন আচরণ করতে দেখেনি এবং জিজ্ঞেস করে, তারা আসলে কত টাকার সঙ্গে ডিল করছে? ডেন বলে, $75,000। অসম্ভব, লো বলে, এত অল্প টাকায় উইলবার এত সতর্ক হতো না। ডেন বাড়ির মালিকের দৃষ্টি আকর্ষণ করে। সে তাকে জানায় যে তারা খবর পেয়েছে বাড়িতে মাদক লুকানো আছে। জেডি তার নাম জানতে চায়। ডেসেসি, মহিলা উত্তর দেয়। ড্যান জিজ্ঞেস করে, বাড়ির ভেতরে আর কেউ আছে কিনা? ডেসি বলে, সে একাই আছে। এরপর ড্যান ভেতরে ঢোকার অনুমতি চায়। সন্দেহভাজনভাবে ডেসি ওয়ারেন্ট দেখতে চায়। ড্যান স্বীকার করে যে তাদের কাছে ওয়ারেন্ট নেই, তবে একটি কনসেন্ট টু সার্চ ফর্মও আছে। তার যদি লুকোনোর কিছু না থাকে তাহলে সে ফর্মে সই করে বাড়ি তল্লাশির অনুমতি দিতে পারে। কিছুক্ষণ দ্বিধার পর ডেসেসি ফর্মে সই করে। ভেতরে ঢুকে লোলা উইলবারের লিশ খুলে দেয়। কুকুরটি সঙ্গে সঙ্গে সিলিংয়ের দিকে ঘেউ ঘেউ করতে শুরু করে। ডেন ডেসিকে জিজ্ঞেস করে, অ্যাটিকে কি আছে? সে বলে, সে কখনো সেখানে ওঠেনি এবং জোর দিয়ে বলে যে তার কাছে কোনো মাদক নেই। জেডি তাকে সংশোধন করে, এই কুকুর মাদক নয়, টাকার গন্ধে সাড়া দেয়। সঙ্গে সঙ্গে ডেসেসির মুখের ভাব পাল্টে যায়। ডেন আর জেডি অ্যাটিকে উঠে যায়। জেডি লক্ষ্য করে বাড়ির বাকি অংশের তুলনায় অ্যাটিকটা অস্বাভাবিকভাবে পরিষ্কার এবং ডেসিকে জিজ্ঞেস করে কেন। সে আবার বলে, সে কখনো সেখানে ওঠেনি এবং যোগ করে যে বাড়িটি আগে তার দাদির ছিল। জেডি দেয়াল থেকে বেরিয়ে থাকা একটি পাতলা তার দেখতে পায় এবং টান দিতেই একটি মূর্তির পেছনে লুকোনো প্যানেল সরে যায়। ভেতরে তারা কয়েকটি ড্রাম খুঁজে পায়। ডেন টিমকে কন্টেইনারগুলো সরাতে নির্দেশ দেয়, আর সে ও জেডি ডেসেসিকে জিজ্ঞাসাবাদ করে। ডেন জিজ্ঞেস করে, সে কতদিন ধরে এই বাড়িতে আছে? ডেসেসি বলে, 2 মাস। সে ব্যাখ্যা করে যে তার দাদি সম্প্রতি মারা গেছেন এবং গত কয়েক বছর সে একাই তার দাদির দেখাশোনা করছিল। সে আরও জানায় বাড়িটি এখনও প্রবেটের অধীনে আছে এবং তার বোন উইলের বিরুদ্ধে আপত্তি তুলেছে, যদিও সে কখনো দাদির দেখভাল করেনি। জেডি ডেসিকে জিজ্ঞেস করে, সে কি জানত যে বাড়িতে টাকা লুকানো আছে? আগে কুকুরের টাকা শনাক্ত করার কথা শুনে তার মুখের ভাব বদলে যাওয়ার কথা উল্লেখ করে। ডেসেসি অস্বীকার করে বলে, সে কিছুই জানত না।
জেডি তাকে জানায়, জেনে হোক বা না জেনে, সে এখন অবৈধ টাকার দখলে রয়েছে এবং এতে সে জড়িয়ে পড়েছে। ডেসি তর্ক করে বলে, আইনগতভাবে বাড়িটি এখনও তার নয়, এস্টেট এখনও প্রবেটের মধ্যেই আছে। ডেন হালকা হাসে। চালাক চাল, সে বলে। কে তোমাকে এটা শিখিয়েছে? লুপহোল। কেউ না, ডেসি বলে। সে ডেনের হাতের ট্যাটুগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওগুলোর মানে কি? ডেন ব্যাখ্যা করে, প্রথমটায় লেখা আছে, আমরাই কি ভালো লোক, আর দ্বিতীয়টার মানে, আমরাই ভালো এবং সব সময় থাকব। অ্যাটিক থেকে মাইক ডেন আর জেডির দৃষ্টি আকর্ষণ করে। তারা উপরে উঠে একটি ড্রাম খোলে। ভেতরে টিপে যা বলা হয়েছিল তার চেয়েও অনেক বেশি নগদ টাকা। ডেন একটি কন্টেইনার গুনে দেখে, তারপর বাকিগুলোর দিকে তাকায়। এখানে 20 মিলিয়নেরও বেশি, সে বলে। টিম হতভম্ব হয়ে যায়। জেডি সবাইকে নিচে নামতে বলে। কিন্তু বেরোনোর আগে ডেন টিমের সবার ফোন চাইতে থাকে। নুমা, গলা পরিষ্কার করে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, সে কি তাদের বিশ্বাস করে না? টাকা মানুষকে পাগল করে দেয়, ডেন বলে। সে ডেসির ফোনসহ সবার ফোন নিয়ে নেয়। জেডি জিজ্ঞেস করে, ড্যান কি তার ফোনও চায়? ড্যান মাথা নেড়ে না বলে, বরং জেডিকে বিষয়টা বুঝতে সাহায্য করতে বলে। ডেন যেভাবে পরিস্থিতি সামলাচ্ছে, তাতে জেডি স্পষ্টতই অসন্তুষ্ট। সে জিজ্ঞেস করে, টিপে কত বলা হয়েছিল? 30,000, ড্যান উত্তর দেয়। ড্যান মাইক আর নুমাকে দেয়াল থেকে বাকি কন্টেইনারগুলো বের করে টাকা গুনতে বলে। জেডি তাকে থামায়, বলে টাকা সঙ্গে সঙ্গে সরাতে হবে। ড্যান যুক্তি দেয়, প্রোটোকল অনুযায়ী জব্দের জায়গাতেই টাকা গুনতে হয়। জেডি পাল্টা বলে, এত বড় অঙ্কের ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য নয়। ডেন নড়তে চায় না। জেডি অন্তত চিফকে ফোন করার প্রস্তাব দেয়, কিন্তু ডেন বলে সে এখন কাউকেই বিশ্বাস করে না। তখন জেডি জানায়, জ্যাকি মারা যাওয়ার ঠিক আগে তাকে এমনই এক রিপ এর কথা বলেছিল। অনেক টাকা, জেডি যোগ করে। ঠিক তখন লো ডেনকে জিজ্ঞেস করে, সে কি তার মেয়েদের গুড নাইট বলার জন্য ফোন করতে পারে? ডেন না করে দেয়। জেডি বলে, অন্তত তার ভাই বা নিক্সকে ফোন করা উচিত, কিন্তু ডেন সেটাও বন্ধ করে দেয়। জেডি চেঁচিয়ে ওঠে, ডেনের বর্তমান আচরণের জন্য তাকে গালি দেয়। তর্ক শুনে ডেসি তাদের সতর্ক করে বলে, তারা ভুল করছে। সে বলে, যত টাকা চায় নিয়ে চলে যেতে, এর আগে সবার জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ঠিক তখনই মাইক দৌড়ে অ্যাটিক থেকে নেমে এসে জানায়, একটি পুলিশ গাড়ি রাস্তায় ঢুকেছে। ডেন আর জেডি বাইরে গিয়ে নিজেদের নার্কোটিক্স ইউনিটের সদস্য হিসেবে পরিচয় দেয়। এক অফিসার বলে, তারা কোনো রেইডের খবর পায়নি। জেডি তাকে ধমক দিয়ে বলে, পেট্রোল অফিসারদের জানানো জরুরি নয়। অফিসার তাকে গালি দিয়ে বলে, সে তার ঊর্ধ্বতনদের ফোন করবে। পেট্রোল কারটি চলে যাওয়ার সময় জেডি লক্ষ্য করে যে সামনের সিটে বসা অফিসারটিকে সে চেনে, কিন্তু সেই পুলিশটি ভান করে যেন তাকে চেনে না। জেডি ডেনকে ব্যাখ্যা করে, ওই অফিসার ভিক্যাটের ছিল এবং তার সঙ্গীও সম্ভবত তাই, মানে তারা হয়তো পুনরায় বদলি হয়েছে। ডেন জিজ্ঞেস করে, জেডির কি মনে হয় তারা এই রিপ মানি এর কথা জানত? জেডি কাঁধ ঝাঁকায়। সতর্কতা হিসেবে তারা ভেস্ট, অতিরিক্ত অস্ত্র আর ম্যাগাজিন নেওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ির ভেতরে ডেসিকে চেয়ারে হাতকড়া পরিয়ে রাখা হয়, আর লোলো, নুমা ও মাইক কন্টেইনারগুলো গ্যারেজে নিয়ে যায়। কাজ করতে করতে মাইক উদ্বেগ প্রকাশ করে, বিশেষ করে ডেন যেভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সব সামলাচ্ছে তা নিয়ে। সে বলে, জ্যাকি কখনোই এভাবে কেসটি সামলাত না। নুমা তাকে মনে করিয়ে দেয়, ডেন এখন তাদের বস এবং তাদের তার নির্দেশ মেনেই চলতে হবে। ডেন আর জেরি গ্যারেজে ঢুকে সবাইকে ভেস্ট পরতে বলে। ডেন এরপর লোকে ফোন ব্যবহার করতে না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। লো বোঝার ভঙ্গিতে মাথা নাড়ে। ডেন মাইককে বাইরে কভার নিতে বলে। তারপর এক গুচ্ছ টাকা তুলে লোলো আর নুমাকে নির্দেশ দেয়, যদি কোনো বান্ডিলে 250 লেখা থাকে সেটা ছেড়ে দাও, কিন্তু যদি কোনো লেবেল না থাকে তাহলে গুনবে। তারপর হেসে যোগ করে, টাকা চুরি করলেই তো সবথেকে সহজ হতো। বাইরে মাইক একটি বার্নার ফোন দিয়ে চুপি চুপি চিফকে মেসেজ পাঠায়।
ভেতরে ডেসি ডেনকে স্বীকার করে যে সে বাড়িতে ওঠার পর থেকেই কেউ তাকে ফোন করে কয়েক ঘন্টার জন্য বাড়ি ছেড়ে যেতে বলত। সে জোর দিয়ে বলে কে ফোন করত সে জানে না। ড্যান জিজ্ঞেস করে আগে যখন সে বলেছিল টাকা নিয়ে চলে যেতে তখন সে কি বোঝাতে চেয়েছিল। ডেসেসি ব্যাখ্যা করে তাকে ঠিক এভাবেই নির্দেশ দেওয়া হয়েছিল। যদি কখনো পুলিশ ঘোরাঘুরি করতে আসে তখন কি বলতে হবে সেই নির্দেশই তাকে দেওয়া হয়েছিল। ডেসি একটি ছোট ছেলের ছবির দিকে তাকিয়ে ডেনকে জিজ্ঞেস করে এটা কার ছবি। আমার ছেলে, ডেন বলে। ডেন যখন ডেসেসির ফাইল দেখে তখন বুঝতে পারে সে একজন গোপন তথ্যদাতা, কনফিডেন্সিয়াল ইনফরম্যান্ট। তার নিরাপত্তার জন্য তার দেওয়া সব বক্তব্য সিল করা ছিল। ডেসি স্বীকার করে যে তার সাবেক প্রেমিক মাদক ও টাকা চুরি করেছিল এবং নিজেকে নিরাপদ রাখতে সে পুলিশের সঙ্গে সহযোগিতা করেছিল। ডেন আর জেডি তাকে চেপে ধরে অভিযোগ তোলে যে সে জেনেশুনেই কার্টেলের টাকা বাড়িতে রাখতে দিয়েছিল এবং সেখান থেকে লাভবান হয়েছিল। ডেসি চুপ করে থাকে। হঠাৎ একটি পুরনো রোটারি ফোন বেজে ওঠে। ডেসি আতঙ্কিত হয়ে তাদের ফোন ধরতে নিষেধ করে, কিন্তু জেডি তবু ফোন তুলে নেয়। ফোনের অপর প্রান্তে বিকৃত কণ্ঠস্বর হুমকি দেয়, ৩০ মিনিটের মধ্যে $1,50,000 নিয়ে বাড়ি ছেড়ে না গেলে সবাই মারা যাবে। জেডি ফোন কেটে ডেনের দিকে তাকায়। ওরা আসার আগে আমাদের হাতে ৩০ মিনিট আছে। এরপর জেডি ডেনকে মুখোমুখি করে জিজ্ঞেস করে কেন সে টিপের ব্যাপারে মিথ্যা বলেছিল, কেন বলেছিল $3 লক্ষ অথচ ফোনে বলা হল $1,50,000। সে জানতে চায় আসলে কি চলছে। ডেন বিষয়টা এড়িয়ে যায়, বলে সে নিজেই সামলাবে। জেডি রেগে বলে তারা আসার পর থেকেই ডেন অদ্ভুত আচরণ করছে। সে ক্রাইম স্পার টিপ দেখতে চায়, স্বীকার করে যে সে আর ডেনকে বিশ্বাস করছে না এবং মনে করছে ডেন টাকা চুরি করার পরিকল্পনা করছে। ডেন বলে এই মুহূর্তে তার কাছে টিপ নেই। জেডি দীর্ঘশ্বাস ফেলে বলে ডেন যদি এখনই চিফকে ফোন না করে সে নিজেই করবে। গ্যারেজে মেয়েরা টাকা গুনছে। লো একটি বাঁধা বান্ডিল তুলে নুমাকে বলে এই একটা বান্ডিলই তার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এদিকে জেডি এর নিক্সকে ফোন করে। সে ক্রাইম স্পার টিপের কথা ব্যাখ্যা করে। তার কণ্ঠ টানটান যখন সে বলে যে এই রিপ এর সঙ্গে বিশাল অঙ্কের টাকা জড়িত। সে আরও জানায় ড্যান এখনও চিফকে বিষয়টি জানায়নি, এ নিয়ে সে উদ্বিগ্ন। নিক্স একটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা তোলে, যদি তারা যে স্ট্যাশ হাউসে আছে সেটাই জ্যাকি আগে তদন্ত করছিল এবং ডেন সেটা জানতে পেরে যায়। নিক্স বলে ডেন যেহেতু সেকেন্ড ইন কমান্ড ছিল তাই সে হয়তো বিষয়টা আবিষ্কার করেছিল। এমনকি নিক্স এই ধারণাও দেয় যে ডেন টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য জ্যাকিকে খুন করতে পারে। জেডি তার বন্ধুকে রক্ষা করে, কিন্তু নিক্স তাকে মনে করিয়ে দেয় ড্যান তার ছেলেকে ক্যান্সারে হারিয়েছে, তার সংসার ভেঙে গেছে, আর এখন তার হারানোর মতো আর কিছু নেই। জেডি গালি দিয়ে বলে সে তার ভাইকে ফোন করবে, কিন্তু নিক্স তাকে ফেডারেলদের জড়াতে নিষেধ করে। সে জেডির লোকেশন চায় এবং বলে 10 মিনিটের মধ্যে সে সেখানে পৌঁছাবে। বাড়ির ভেতরে ডেন লো আর নুমাকে বলে যে তাদের কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে হবে, কারণ বর্তমান বেতনে সে বিরক্ত। বাইরে মাইক লক্ষ্য করে যে কুলডিসাকের বাড়িগুলো একে একে আলো জ্বালাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জেডি তার কাছে আসে। মাইক বিষয়টা দেখিয়ে দিলে তারা প্রথমবারের মতো বুঝতে পারে প্রতিটি বাড়িই যেন ফাঁকা, ভেতরে কেউ নেই। মাইক ধারণা করে পুরো ব্লকটাই হয়তো কার্টেল কিনে নিয়েছে। তারপর জেডি একটি বারান্দার আলো টিমটিম করতে দেখে। সে মাইককে বলে এটা মোর্স কোড। সে সংকেত পরে বলে পিগস, শূকর, পুলিশদের অপমানসূচক শব্দ। জেডি মাইককে ডেনকে জানাতে বলে আর নিজে সেটা দেখতে যায়। ঠিক সেই সময় মাইক চিফের কাছ থেকে একটি মেসেজ পায়। বাড়ির ভেতরে ডেন চিফকে ফোন করে স্ট্যাশ হাউসের অবস্থান আর রিপ এর পরিমাণ জানায়, প্রায় $1,50,000। সে চিফকে বলে তারা নিজেরাই টাকা গুনে সরে যাবে। কিছুক্ষণ পর ডেসি মাইককে জানায় যে ডেন আর 2 মহিলা টাকা চুরি করার পরিকল্পনা করছে, সে গ্যারেজে তাদের কথা শুনেছে। সে আরও বলে ডেন তার ঊর্ধ্বতনকে মিথ্যা বলেছে, জানিয়েছে যে টাকার পরিমাণ মাত্র $1,50,000। ডেসি যোগ করে ডেনি একমাত্র ব্যক্তি যাকে সে বিশ্বাস করতে পারে।
ঠিক তখন ডেন গ্যারেজের দরজা খোলে এবং মাইক তাকে জানায় যে জেডি একটু উপরের দিকের একটি বাড়ি দেখতে গেছে, যেখানে কেউ মোর্স কোডে বারান্দার আলো চালাচ্ছিল। ফলে তারা দুজনেই সেটি দেখতে বেরিয়ে যায়। তারা বেরোনোর কিছুক্ষণ পর আবার ফোন বেজে ওঠে। নুমা ফোন তোলে। ওপাশের কণ্ঠস্বর হুমকি দেয়, 10 মিনিটের মধ্যে বাড়ি না ছাড়লে সবাই মারা যাবে। এদিকে মাইক আর ডেন রাস্তায় হাঁটতে থাকে। মাইক দেখিয়ে দেয় কোন বাড়িতে জেডি ঢুকেছে। ডেন মাইককে জিজ্ঞেস করে, তুই কি খবরদাতা? মাইক শুধু হেসে ওঠে। ডেন মাইককে বলে সে যেন বাড়িতে ফিরে যায়, আর সে নিজে জায়গাটা একটু দেখে নেবে। এরপর মাইক চুপি চুপি ফোনে কাউকে শত করে জানায় যে ডেন টাকা চুরি করতে যাচ্ছে এবং এখনই নড়াচড়া করা দরকার। এদিকে জেডির কাছে নিক্সের একটি বার্তা আসে। ঠিক সেই মুহূর্তে কেউ পেছন থেকে তার মাথায় বন্দুক ঠেকায়। অন্যদিকে ডেসি মাইককে অনুরোধ করে তাকে হাতকড়া খুলে দিতে। মাইক তাকে আশ্বস্ত করে বলে তার কোনো ক্ষতি হবে না এবং সে ইতিমধ্যেই কাউকে ফোন করেছে, তারা আসছে। সে গ্যারেজে ঢুকে মেয়েদের জিজ্ঞেস করে টাকা গুনতে তার সাহায্য দরকার কিনা। ঠান্ডা গলায় তারা জানায় তার সাহায্যের দরকার নেই। কিছুক্ষণ পর ডেন গ্যারেজে ঢোকে। নুমা তাকে ফোন কলের কথা জানায় ওদের হাতে আর 10 মিনিট আছে, তারপর তারা লোক মারতে শুরু করবে। মাইক জিজ্ঞেস করে জেডি কোথায়। ডেন বলে তারা আলাদা হয়ে গিয়েছিল। হঠাৎ সব আলো নিভে যায়। মুহূর্তের মধ্যে গুলির শব্দ। চারদিকে বুলেট ছুটে আসে। বিশৃঙ্খলার মধ্যে লোলো গুলিবিদ্ধ হয়। ডেন নুমাকে বলে লোলোর পাশে থাকতে, আর সে ও মাইক মুখোশধারী হামলাকারীদের ধাওয়া করে। ভেতরে ফিরে নুমা লোলোর ক্ষত সামলায় এবং ডেসেসির হাতকড়া খুলে দেয়। বাইরে মাইক আর ডেন বন্দুকধারীদের কাছে পৌঁছে যায়। ডেন তাদের একজনকে গুলি করে মেরে ফেলে, কিন্তু বাকি দুজন পালিয়ে যায়। জেডি ডেনকে লোকটিকে মারতে বাধা দেয় এবং জানায় এই লোকটি বারান্দার আলো চালাচ্ছিল। সে বলে লোকটি কার্টেলের সদস্য এবং ব্যাখ্যা করে ওরা বাড়িটিতে হামলা করেনি, অন্য কেউ করেছে। লোকটি তার বসকে ফোন করে এবং মাইককে পেছনে সরে যেতে বলে ফোনটি ডেনের হাতে দেয়। ফোনে বস জানায় আজ রাতে যে সহিংস হামলা হয়েছে তার জন্য তাদের কার্টেল দায়ী নয়। তারা টাকার ব্যাপারে কোনো আগ্রহী নয় এবং পুলিশ অফিসারের মৃত্যুর পর তারা আর ঝামেলা চায় না। জেডি সরাসরি জিজ্ঞেস করে জ্যাকির মৃত্যুর জন্য কি তাদের কার্টেল দায়ী। দূর থেকে মাইক সব দেখছিল। তারা আবার একত্রিত হলে মাইক জানতে চায় কি হয়েছে। ডেন জানায় কার্টেল টাকা ছেড়ে দিচ্ছে এবং হামলার পেছনে তারাই নয়। তারা আবার গ্যারেজে ফিরে আসে। ডেন মেয়েদের জানায় কার্টেল তাদের ওপর হামলা করেনি এবং টাকাটা ছেড়ে দিচ্ছে। লোলো প্রস্তাব দেয় ক্রাইমস্টপার টিপের টাকা নথিভুক্ত করে বাকি টাকা ভাগ করে নেওয়া যাক। কিন্তু নুমা তাকে মনে করিয়ে দেয় ড্যান ইতিমধ্যেই চিফকে ফোন করেছে। জেডি জিজ্ঞেস করে কখন। ডেন উত্তর দেয় আগেই, বাড়ি আর রিপ এর ব্যাপারে। তখন জেডি এক ভয়ঙ্কর সত্য ফাঁস করে আসলে কোনো ক্রাইমস্টপার টিপই ছিল না। ডেনি সব বানিয়েছে টাকা চুরি করার জন্য। সে সবাইকে মনে করিয়ে দেয় ডেন ছিল জ্যাকির সেকেন্ড ইন কমান্ড। তাই যদি জ্যাকি এই স্ট্যাশ হাউসের কথা জানত, ডেনও জানত। ডেন অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা জেডিকে অভিযুক্ত করে যে হামলার নেপথ্যে সেই। ডেন বলে জেডি এক প্রাক্তন ভিক্যাট ডিটেকটিভকে চিনেছিল এবং তারপর থেকেই সব গণ্ডগোল শুরু হয়। সে আরও বলে জেডি প্রায় 30 মিনিট উধাও ছিল এবং একজন সশস্ত্র কার্টেল সদস্যকে নিয়ে ফিরে এসেছিল। জেডি আরেকটি তথ্য সামনে আনে কার্টেলের বিশ্বাস জ্যাকিকে তার নিজের টিমের কেউ খুন করেছে। সে ডেনের দিকে সরাসরি তাকিয়ে তাকে পুলিশ খুনি বলে। দুজনেই একে অপরের দিকে ঘুষি ছুটতে শুরু করে। মাইক আর নুমা ছুটে এসে ঝগড়া থামায়। এরপর ডেন মাইককে বাইরে গিয়ে ডেসেসির দিকে নজর রাখতে বলে। বাইরে গিয়ে মাইক তার ভেস্ট তল্লাশি করে কিন্তু বুঝতে পারে তার বার্নার ফোনটা নেই। এদিকে জেডির কাছে নিক্সের ফোন আসে। জেডি তাকে দ্রুত আসতে বলে এবং জানায় ড্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ও রিপ চুরি করতে যাচ্ছে। জেডি জিজ্ঞেস করে পুরো টিম আসছে কি না। নিক্স বলে বাজেট কাটছাঁটের কারণে কেউ অতিরিক্ত শিফট নিতে চাইছে না, তবে সে একটি সাঁজোয়া গাড়ি নিয়ে আসছে।
নিক্স জিজ্ঞেস করে, রিপ এর দাম কত? 20 মিলিয়ন, জেডি উত্তর দেয়। নিক্স বলে, তারা শিগগিরই পৌঁছাবে। গ্যারেজে ফিরে মেয়েরা টাকা গুনে শেষ করে কালো ব্যাগে ভরতে শুরু করে। হঠাৎ তারা দেখে গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ছে। তারা তাড়াতাড়ি টাকা বাইরে নিয়ে আসে, ঠিক তখনই সাঁজোয়া গাড়িটি এসে থামে। নিক্সকে দেখে ডেন প্রথমে অবাক হয়, কিন্তু দ্রুত নিজেকে সামলে নেয়। সে মাইককে ট্রাকে টাকা রাখতে বলে। তারপর জেডিকে মেয়েদের সঙ্গে পেছনে থাকতে নির্দেশ দেয়। জেডি চিৎকার করে বলে, সে ডেনকে বিশ্বাস করে না, এই কারণেই সে নিক্সকে ফোন করেছে। তারা আবার তর্কে জড়িয়ে পড়ে, কিন্তু নিক্স হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করে এবং দুজনকেই গাড়িতে উঠতে নির্দেশ দেয়। সাঁজোয়া ট্রাকের ভেতরে সতর্কতার জন্য জেডি তার বন্দুক বের করে। ডেনও তাই করে। ড্যান জিজ্ঞেস করে, তারা টাকা কোথায় নিয়ে যাচ্ছে? নিক্স উত্তর দেয়, হাসপাতালের কাছে ডি এর নিয়ন্ত্রণাধীন একটি ফার্গোতে। জেডি একটি মেসেজ টাইপ করে। নিক্স জিজ্ঞেস করে, কার জন্য? জেডি বলে, সে চিফকে মিটিং লোকেশনের কথা জানিয়েছে এবং যোগ করে যে ড্যান নাকি আগেই জানিয়েছে। না, সে জানায়নি, মাইক বলে। সে ব্যাখ্যা করে, চিফ রিপের কথা জানে, কিন্তু মোট টাকার অঙ্ক জানে না। তুই সেটা কিভাবে জানিস? ড্যান তেড়ে ওঠে। তারপর যোগ করে, তুই এখনও আমার আগের প্রশ্নের উত্তর দিসনি, তুই কি খবরদাতা? মাইক তাকে গালি দিয়ে বলে, সে যেন দূরে গিয়ে মরে। এরপর মাইক প্রকাশ করে, ডেসেসি তাকে সব বলেছে, ড্যান কিভাবে রিপের অঙ্ক মাত্র 1,50,000 দেখিয়েছিল এবং বাকি টাকা লো আর নুমার সঙ্গে ভাগ করার পরিকল্পনা করেছিল। ডেন হালকা হাসে এবং স্বীকার করে, সবটাই তার পরিকল্পনার অংশ ছিল। ডেসি ঠিক সেটাই শুনেছে, যা সে চেয়েছিল। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায়, ড্যান মেয়েদের ইশারা করে বলে, তারা যেন নাটকটা চালিয়ে যায়, আর ঘোষণা করে যে তারা রিপ লুট করছে। ডেন ব্যাখ্যা করে, ডেসি যখন শুনল রিপ চুরি হচ্ছে, তখন সে মাইকের ওপর ভরসা করেছিল, কারণ মাইককে তার ভালো মানুষ মনে হয়েছিল। ডিনে বলে, সে জানত সে মাইককে চিফের কাছে করা কল আর $1,50,000 অঙ্কের কথা বলবে। কিন্তু সে মনে করিয়ে দেয়, এই সংখ্যাটা সে আগে বহুবার ব্যবহার করেছে। আগেও মাইককে একই অঙ্ক বলেছিল, আবার অন্য অফিসারদের ভিন্ন ভিন্ন অঙ্ক জানিয়েছিল। জেডি হঠাৎ কেটে বলে, সবাইকে মনে করিয়ে দেয়, যে লোক বাড়িতে ফোন করেছিল, সেও একই কথা বলেছিল, $1,50,000 নাও, না হলে সবাই মরবে। মাইক বলে, ওদের কাছে তার ফোন আছে। জেডি পাল্টা বলে, সে বার্নার ফোন ব্যবহার করছিল। তখন দিনে প্রকাশ করে, তাদের সাজানো ঝগড়ার সময় জেডি চুপি চুপি মাইকের ফোনটা তুলে নিয়েছিল। দিনে আরও জানায়, পুরো রাত ধরে মাইকই স্থানীয় পুলিশকে ফোন করেছে, বাড়িতে আগুন লাগিয়েছে, আর ওয়েব চুরি করার চেষ্টা করেছে। মাইক অভিযোগ অস্বীকার করে। তখন দিনে স্বীকার করে, সে সবাইকে মিথ্যে বলছিল, এমনকি জেডিকেও। সে মাথা নেড়ে বলে, পুরো সত্যটা সে সম্প্রতি জেনেছে। এক ফ্ল্যাশব্যাকে দেখা যায়, দিনে জেডির দিকে বন্দুক তাক করে আবার নামিয়ে নিচ্ছে। দিনে জানায়, আসলে কোনো ক্রাইমস্টার টিপ ছিল না, বরং জ্যাকি যেদিন খুন হয়, সেদিন রাতে তার কাছ থেকে বার্নার ফোনে একটি মেসেজ পেয়েছিল। দিনে বলে, কে আসলে জ্যাকিকে খুন করেছে তা বের করার জন্যই সে পুরো পরিকল্পনাটা সাজিয়েছিল। সে স্বীকার করে, সবাইকে বিশ্বাস করাতে তাকে মিথ্যে বলতে হয়েছিল। সে আরও জানায়, জ্যাকি সন্দেহ করছিল পুলিশের ভেতর কেউ দুর্নীতিগ্রস্ত, আর সেই লোককে ফাঁদে ফেলতে এই ওয়েবটাকেই টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তার আগেই তাকে খুন করা হয়। তাহলে কে হতে পারে? জেডি জিজ্ঞেস করে। আজ রাতেই জানা যাবে, দিনে বলে, তারপর যোগ করে, মাইক তাদের একজন। দিনে মাইককে জানায়, সে জানে মাইকই দোষী, কিন্তু সে জানতে চেয়েছিল সে কার সঙ্গে কাজ করছে। জেডি নিক্সের দিকে ঘুরে জিজ্ঞেস করে, রেডিওগুলো কোথায় আর কে মনিটর করছে, কারণ তারা মায়ামি জুড়ে বিশাল অঙ্কের নগদ টাকা বহন করছে। নিক্স বলে, এই সময় ব্যাকআপের জন্য ওপরের অনুমোদন সে পায়নি। জেডি বলে, সে তো তাকে আগেই বলেছিল রেপের মূল্য কত। নিক্স পাল্টা বলে, জেডিও তাকে বলেছিল ডিনে নোংরা। ডিনে মাইককে বলে, সে ইচ্ছে করেই নিজেকে নোংরা দেখিয়েছিল, দেখতে চেয়েছিল কে টাকা চুরি করতে আসে।
তখন জেডি সরাসরি নিক্সকে অভিযুক্ত করে বলে, বাড়িতে ফোন করা আর ভেকার পুলিশের সঙ্গে হামলা চালানো লোকটা নিক্সই। নিক্স তা অস্বীকার করে বলে সে দুর্নীতিগ্রস্ত নয়। মাইক তার বার্নার ফোন ফেরত চেয়ে একটি নম্বরে ডায়াল করে। মুহূর্তের মধ্যে নিক্সের ভেস্টের ভেতরের ফোনটা বেজে ওঠে। সঙ্গে সঙ্গে নিক্স মাইককে গুলি করে। ড্রাইভার জেডি ও ডিনেকে গুলি করতে অস্ত্র তোলে, কিন্তু জেডি আগে প্রতিক্রিয়া দেখিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। তবু নিক্স জেডি ও ডিনেকে জিম্মি করে আর তার সহকর্মীকে ডিওর লাশ রাস্তায় ফেলে দিতে বলে। জেডি নিচু গলায় কিছু বলে। তারপর নিক্সকে জিজ্ঞেস করে সে কি জ্যাকিকে খুন করেছে। নিক্স মাথা নাড়ে, কিন্তু রক্তাক্ত মাইক বলে নিক্সই করেছে। জেডির ফোন বেজে ওঠে। সে ধীরে বের করে স্পিকারে দেয়। ও প্রান্তে তার ভাই ডেলের কণ্ঠ, তারা ট্রাকটিকে ওই রাস্তায় ঢুকতে দেখেছে। প্রকাশ পায় জেডি আগেই লোকেশন তার ভাইকে পাঠিয়েছিল। নিক্স জেডি ও ডিনেকে বোঝাতে চেষ্টা করে এত টাকায় তারা রাজাদের মতো বাঁচতে পারে। নিক্স মনোযোগ হারাতেই মাইক গুলি ছোড়ে। বিশৃঙ্খলা শুরু হয়। মাইক ও নিক্স দুজনই পালিয়ে যায়, প্রত্যেকে একটি করে ব্যাগ নিয়ে। জেডি নিক্সের পিছু নেয়, ডিনে মাইকের। তীব্র গাড়ি ধাওয়ার পর এক ওভারপাসের কাছে জেডি নিক্সকে ধরে ফেলে। নিক্স ব্যাগ খুলে দেখে ভেতরে কোনো টাকা নেই। জেডি টাকা বদলে পুরনো টেলিফোন ডিরেক্টরি ভরে দিয়েছিল। নিক্স গুলি করতে চায়, কিন্তু জেডি আগে গুলি করে তাকে মেরে ফেলে। এদিকে দিনে জলাভূমির ভেতর দিয়ে মাইককে তাড়া করে। উত্তেজনাপূর্ণ ধাওয়ার পর সে তাকে ধরে হাতকড়া পরায়। দলটি টাকা এফবিআইয়ের হাতে তুলে দেয়, মোট 20,650,480 ডলার। ডেসেসিকে গোপন তথ্যদাতা হিসেবে $4 মিলিয়ন পুরস্কার দেওয়া হয়। জেডি তার ভাইকে জড়িয়ে ধরে আগের দিনের ঝগড়ার জন্য ক্ষমা চায়। ডেসি ডিনেকে ধন্যবাদ দিয়ে বলে, তুমি জানো তো যে আমি মাইককে সব বলে দেব। ডিনে মাথা নেড়ে বলে সে বিশ্বাস করেছিল সে ঠিক কাজটাই করবে। ডেসি নিহত পুলিশ নারীটির কথা তোলে, যার সঙ্গে সে কথা বলেছিল। জ্যাকি, ডিনে বলে, আর জ্যাকির কারণেই আমরা তোমার কাছে পৌঁছাতে পেরেছি। ডেসেসি আবার ট্যাটুটার দিকে তাকায়। এবার ডিনে এর অর্থ ব্যাখ্যা করে, এটা ছিল তার ছেলের করা শেষ প্রশ্ন। ক্যান্সারে 10 বছর বয়সে মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করেছিল, আমরা কি ভালো লোক? ডিনে নির্বে বলে, আমি তাকে বলেছিলাম, হ্যাঁ, আমরা ভালো। আর আমরা সবসময় ভালো থাকব।